আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ, জামিন শুনানি বৃহস্পতিবার। দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা উৎপাদন পরামর্শ, কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান। ফেরি সচল, নেই মানুষের ঢল, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা ঝুঁকি শূন্যের কোঠায়, ব্যবহার হচ্ছে বিশ্বমানের প্রযুক্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে এ সভায় গণভবন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আলোচ্য সূচিতে ছিল মোট 2টি বিষয়: 2021-22 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্তকরণ ও অনুমোদন এবং বিবিধ। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ কৃষি, স্বাস্থ্য, বাণিজ্য, মৎস্য, প্রাণী সম্পদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন আদালত বিচারক জসিমউদ্দিন এই নির্দেশ দেন। বৃহস্পতিবার জামিন শুনানি হবে। রাসেল খানের রিপোর্ট। পেশাগত দায়িত্ব পালনে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান সাংবাদিক রোজিনা ইসলাম। সেখানে 5 ঘন্টার বেশি সময় আটকে রেখে তাকে হেনস্থ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়। রাতে রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। এই মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। রাতে রোজিনার মুক্তির দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করে সাংবাদিকরা। মঙ্গলবার সকালে আদালতে নেওয়া হয় রোজিনা ইসলামকে। 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে আদালতে প্রেরণের নির্দেশ দেন আদালত। যে ধারায় মামলা হয়েছে সাংঘর্ষিক ও জামিনযোগ্য। বৃহস্পতিবার জামিন শুনানি হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। এই মামলায় এই আসামিকে যেই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। কেননা এই মামলার এজাহারের মধ্যে যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টসের কোনো বর্ণনা এই এজাহারের মধ্যে নেই। রোজিনা ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। যেহেতু সে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সে চুরি করেছে এবং সেগুলো কিছু ছবি উঠিয়েছে এবং সরকারের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা সে সিকিউরিটিটা এখানে আউট করার সম্ভাবনা আছে। এই জন্য এই ধরনের মামলাগুলো হয়েছে। আমরা আদালতকে যেহেতু বলেছি যে যেহেতু এটি অত্যন্ত ঘৃণিত কাজ, এগুলো সাংবাদিক এই ধরনের কাজ করতে পারে না। আপনার অনেক সাংবাদিক আছে, তারা তো এই ধরনের কাজ করে না। উনি কেন এটা করতে গেল? এদিকে রোজিনা ইসলামকে হেনস্থ করার অভিযোগে মামলা করবে তার পরিবার। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তার সহকর্মীরা। রোজিনাকে হেনস্থ করার প্রতিবাদ ও মুক্তির দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করে সেক্রেটারিয়েট, রিপোর্টার্স ফোরাম ও স্বাস্থ্যবিটের রিপোর্টাররা। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণে দেশেই টিকা উৎপাদনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার ফর্মুলা ও কাঁচামাল পেলে বাংলাদেশেই উৎপাদন সম্ভব। তারপরও বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের পাশাপাশি উৎপাদনের বিষয়ে দ্রুত কূটনৈতিক দেন দরবারের পরামর্শ দিচ্ছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট।
চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রতি মাসে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ করে মোট 3 কোটি ডোজ টিকা আসার কথা ছিল। উৎপাদন সমস্যা এবং ভারতের পরিস্থিতির অবনতি হওয়ায় গত 3 মাসে কোনো টিকা আসেনি। এ অবস্থায় বিকল্প উৎসের সন্ধানে সরকার। বিশেষজ্ঞরা বলছেন হতাশ হওয়ার কিছু নেই, অক্সফোর্ডের টিকা আনার চেষ্টা চলছে। ভবিষ্যতে উৎপাদন উপরে নির্ভর করে, তো তারা যদি প্রয়োজনীয় কাঁচামাল পায়, টেকনোলজি সুযোগ পায়, ভবিষ্যতে তারা আরও উৎপাদন করে আমাদের দেশে হয়তো ভবিষ্যতে রপ্তানি করবে বলে আমার মনে হয়। কোনো কোনো প্রতিষ্ঠান তো আমাদের এখানে টিকা তৈরি করছে আগে থেকে, নিশ্চয়ই করবে। এখন যেই প্রতিষ্ঠানের টিকা তৈরি করা হবে সেই প্রতিষ্ঠানের সাথে দ্বিপাক্ষিক কারিগরি সহায়তা চুক্তি প্রয়োজন হবে। চীনের সিনোফার্মের টিকা ও রাশিয়ার স্পুটনিক ভি আমদানির কাজও চলছে। উপহার হিসেবে সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা এরই মধ্যে এসেছে। রাশিয়াও কিছু টিকা দিতে চেয়েছে, এমনকি গোপন রাখার শর্তে ফর্মুলাও দিতে রাজি দেশটি। তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে দেশে টিকা উৎপাদনের তাগিদ বিশেষজ্ঞদের। ভারতের বাইরে যে সমস্ত কারখানায় অক্সফোর্ডের টিকা তৈরি করা হচ্ছে, অনেকগুলো দেশেই এটা হচ্ছে। কোনো না কোনো জায়গা থেকে অথবা একাধিক জায়গা থেকে 20 লাখ টিকা আসা সম্ভব। সেদিকে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। দ্রুত আমাদের দেশে যাতে টিকা উৎপাদন করা যায় তার বাস্তবসম্মত কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দ্রুততম সময়ে সবাইকে টিকার আওতায় আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। টিকাটা কিন্তু সবচেয়ে জরুরি, আমরা টিকা কিন্তু অবশ্যই নেব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভোগান্তি নিয়ে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষেরা, অনেকে আবার ঢাকা ছাড়ছেন। আসা যাওয়া মিলিয়ে আজও দেশের বড় 2 ঘাটে ভিড় থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক আছে। এদিকে দূরপাল্লার বাস না চললেও প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যেভাবে পারছেন সেভাবেই কর্মস্থলে ফিরছেন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে মানুষের চাপ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক। লোকাল বাস, পিকআপ, মোটরসাইকেল সহ নানা ধরনের যানবাহনে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে এসে ফেরিতে পদ্মা পার হচ্ছে মানুষ। সবকটি ফেরি চালু থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মানুষ ও যানবাহনের তেমন চাপ নেই। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় যানবাহন বদল করে ঘাট এলাকায় আসে মানুষ। এতে ভোগান্তির সাথে যোগ হয় বেশি ভাড়া গোনার কষ্ট। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীরা কর্মস্থলে ফেরেন। তবে গত 2 দিনের তুলনায় মহাসড়কে যাত্রীদের উপস্থিতি কিছুটা কম। গাদাগাদি করে ট্রাক, পিকআপ আর হালকা যানে যেভাবে পারছেন কর্মস্থলে ফিরছেন। টাঙ্গাইল ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও চলাচল স্বাভাবিক। অভ্যন্তরীণ বাস জেলার সীমানায় নামিয়ে দিচ্ছে যাত্রীদের। এছাড়া নারায়ণগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর ব্রিজ ও মদনপুর এলাকা দিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সমর ইসলাম, 21 টেলিভিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা ঝুঁকি শূন্যের কোঠায়, এমন নিশ্চয়তায় দিলেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। তারা জানান এখানে ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির জেনারেশন 3+ VVER রিঅ্যাক্টর। পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়ানো রোধে কোর ক্যাচার সহ বিশ্বমানের নিরাপত্তা প্রযুক্তি। বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে বড় নিশ্চয়তা হলো চুক্তি অনুসারে সকল পরমাণু বর্জ্য ফেরত নেবে রাশিয়া। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নিউক্লিয়ার ফিউশনে উৎপন্ন তাপে টারবাইন ঘুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। প্রধান জ্বালানি ইউরেনিয়াম অক্সাইড। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকি বিবেচনা করা হয় 2টি দিক থেকে। একটি তেজস্ক্রিয় উপাদানের ব্যবহার, অন্যটি কোন অবকাঠামো প্রযুক্তির উপর নির্ভরশীল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে VVER পরিবারের সর্বশেষ সংস্করণের জেনারেশন 3+ প্রযুক্তির 2টি 1200 প্রেসারাইজড থার্মাল ওয়াটার রিঅ্যাক্টর ব্যবহৃত হচ্ছে। এটি রিখটার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প, বিমান দুর্ঘটনা বা অভিজ্ঞতা আছে এমন যে কোনো দুর্যোগে অক্ষত থাকবে। প্রবাবিলিটি ওইরকম হইতে হবে যে 1 লক্ষ বছর যদি আমি একটা এই রিঅ্যাক্টরকে চালাই, তাহলে পরে একটা কোর মেল্ট হইতে পারে, যেটা 3 মাইল আইল্যান্ড টাইপ অ্যাক্সিডেন্ট। আর চার্নোবিল টাইপ অ্যাক্সিডেন্ট, যেটাতে রেডিও অ্যাক্টিভিটি এনভায়রনমেন্টে ছড়া পড়ছিল। আমরা একটা রিঅ্যাক্টরকে যদি 1 কোটি বছর
চালনা করি, মানে এটার সেফটি লেভেল ওইরকম হবে। ইনফ্যাক্ট এই সেফটি লেভেল চেয়ে এখন আরও 10 গুণ বাড়ানো হয়েছে। এটা ছিল 10⁻⁵ and 10⁻⁶, এখন হয়েছে 10⁻⁷, এই ফুকুশিমা অ্যাক্সিডেন্ট পরে। এমন অবকাঠামোর পরও কোনো বড় দুর্যোগে তেজস্ক্রিয়তা রিঅ্যাক্টরের বাইরে আসলে তা সরাসরি মাটির নিচে নেওয়ার জন্য কোর ক্যাচার প্রযুক্তি যুক্ত আছে রূপপুরের এই প্রকল্পে। আছে আধুনিক কুলিং টাওয়ারও। 1% ইউরেনিয়াম 235, 1% প্লুটোনিয়াম 239, 95% হচ্ছে U-238, আর বাকি থাকে 3%, and this 3% is the fission প্রোডাক্টস যেগুলো হাইলি রেডিওঅ্যাক্টিভ। স্প্যান্ড ফুয়েলের 95% হচ্ছে U-238, এবং সেগুলোর রেডিয়েশন লেভেল হচ্ছে অত্যন্ত লো লেভেল রেডিয়েশন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে প্রতি 18 মাসে একবার পাল্টাতে হবে ফুয়েল রড। এই কেন্দ্র কার্যক্ষম থাকবে 60 বছর। সব মিলিয়ে 40 বারে বের হওয়া সব বর্জ্যই ফিরিয়ে নেবে রাশিয়া। সেখানে খুব ভালো করে লেখা আছে যে 2টা কন্ডিশন অবশ্যই মিট করতে হবে। আমাদের যে ফুয়েলগুলো বেরিয়ে আসবে সেগুলোকে ইউ শ্যাল হ্যাভ টু টেক ইট ব্যাক। আমাদের যে সবচেয়ে বড় বাধা ছিল এই রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট নেওয়া, সেই বাধাটা আমাদের থাকলো না, কারণ ওয়েস্ট, এবং ইট হ্যাজ বিন মেড পসিবল বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। উনি সরাসরি পুতিনের সাথে কথা বলে এই এগ্রিমেন্টটা করছেন। প্রকল্পটির ভৌত অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ও স্টিম জেনারেটর এখন রূপপুরে। ভৌত অবকাঠামো নির্মাণ শেষ হলেই বসবে রিঅ্যাক্টর। সব ঠিক থাকলে প্রথম ইউনিট উৎপাদনে আসবে 2023 সালে, আর 2024 সালে আসবে দ্বিতীয় ইউনিট। জাতীয় গ্রিডে যুক্ত হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। মৌলভীবাজারের কমলগঞ্জে পেট জোড়া লাগা যমজ শিশু, অস্ত্রোপচারে দরকার সামাজিক সহায়তা। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব লকডাউনের আগে কঠোর লকডাউন দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন। সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করল, তখন আবার কৌশলে তার বিরোধিতা করছে। করোনাকালে যখন মানুষের জীবন জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার, সেখানে তারা অব্যাহতভাবে এখনও ব্লেম গেম চালিয়ে যাচ্ছে, অপপ্রচার করছে। মৌলভীবাজারের কমলগঞ্জে জন্ম নিয়েছে পেট জোড়া লাগা যমজ শিশু। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব, কিন্তু দরিদ্র বাবা মায়ের পক্ষে অর্থের যোগান দেয়া অসম্ভব হয়ে পড়েছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। হাসপাতালের বিছানায় ঘুমাচ্ছে জোড়া লাগা শিশু দুটি, আর দুশ্চিন্তার রেখা তাদের বাবা মায়ের কপালে। কয়েকদিন আগে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে পেটে জোড়া লাগা অবস্থায় জন্ম হয় যমজ কন্যা শিশুর। তাদের হাত, পা, মুখ ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা। শিশু দুটির বাবা একজন পান দোকানি, মা গৃহিণী। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার সিংড়াউলি গ্রামে। 5 বছরের আরও একটি কন্যা সন্তান রয়েছে তাদের। শিশু দুটিকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার ব্যয়ভার বহনের সামর্থ্য নেই দরিদ্র বাবা মার। আমরা টাকা পয়সা নেই, আমরা চিকিৎসা নিয়ে করাইতাম। সরকারে যদি আমার মেয়েদের ওরা চিকিৎসা করান, তারা আলাদা আলাদা হইব। চিকিৎসক বলছেন, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এটিকে ক্রেনিয়া পেগাস বলে। দ্রুত অস্ত্রোপচার জরুরি বলেও জানান তিনি। বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, যেমন ওই বাচ্চাদের একটা হার্ট কিনা, যদি দেখা যায় যে বাচ্চাদের 2টা হার্ট এবং ওই যে পাকস্থলী 2টা আলাদা যদি থাকে, এবং আরো অঙ্গগুলো আছে যেগুলো আলাদা থাকলে ডিগ্রি অর্জনকারী চিকিৎসকদের মাধ্যমে আমরা এটা একটা ব্যবস্থা করা যেতে পারে। তাদের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষ ও প্রশাসনের সাহায্য প্রার্থনা করেছেন বাবা মা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকছে।
গাজায় সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের চাপ, যুদ্ধবিরতিতে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ, জামিন শুনানি বৃহস্পতিবার। এদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা উৎপাদনের পরামর্শ, কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান। ফেরি সচল, নেই মানুষের ঢল, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা ঝুঁকি শূন্যের কোঠায়, ব্যবহার হচ্ছে বিশ্বমানের প্রযুক্তি। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।